কর্মসংস্থান সম্পৃক্ত, তাদের রুটি এর সাথে সম্পৃক্ত। তাদের এক বা একাধিক ব্যক্তির কর্মকাণ্ডের কারণে এই বৃহৎ জনগোষ্ঠী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কীভাবে আমরা আইনের মধ্যে থেকে প্রতিষ্ঠানগুলোকে চালু রেখে কর্মসংস্থান টিকিয়ে রাখতে পারি এবং অর্থনৈতিক চাকা সচল রাখতে পারি, সেই ওয়েটা বের করাটাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। এখন একসময় আমরা শুনেছি যে বেক্সিমপুর সিস্টার কনসার্ন যেগুলো আছে গ্রুপের, তাতে বিদেশি বিনিয়োগ আসবে। বিদেশি বিনিয়োগ আসলে এটা অবশ্যই একটু শুভ লক্ষণ। বিদেশি বিনিয়োগ আসার কিছু নিয়ম আছে, তারা বিডিআর মাধ্যমে আসে, বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্লাই করে, বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয়। তারপর এই বিনিয়োগগুলো পেলে ওই প্রতিষ্ঠানগুলো আর কোনো অভ্যন্তরীণ ব্যাংকের মানে দেশের অভ্যন্তরীণ কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ ব্যতি রেখেই তাদের কর্মকাণ্ড সচল রাখতে পারবে বলে বাংলাদেশ ব্যাংক বিশ্বাস করে। এবং প্রতিষ্ঠানগুলি যদি চালু হয় তবে স্বাভাবিকভাবে সেখানে উৎপাদন হবে, সেখানে মুনাফা হবে এবং মুনাফা থেকে ডেট সার্ভিসও হবে। অর্থাৎ যেই ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ তাদের ঋণ রয়েছে, এই ঋণগুলো ক্রমান্বয়ে সমন্বয় হয়ে যাবে। কিন্তু তা না করে যদি বিনিয়োগটা না আসে এবং কোনো ব্যাংক যদি এই খেলাপি অবস্থায় আবার ঋণ প্রদান করে, তবে সেটা আইনের ব্যত্যয় ঘটবে এবং এই বিষয়ে ওই ব্যাংকের কাছে সঠিক ব্যাখ্যাটা আমরা পাবো। আমরা জানি না কোন ব্যাংক দিচ্ছেন এবং আদৌ দিচ্ছেন কিনা, তবে আইনের কোনো ব্যত্যয় ঘটিয়ে বা যেটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বেক্সিমপুর ক্ষেত্রে, সেই সিদ্ধান্তের বিপরীতে যে কোনো ব্যাংক যদি এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তবে সেজন্য কিন্তু তাদেরকেই দে হ্যাভ টু ফেস দ্য মিউজিক। বাংলাদেশ ব্যাংক যখন ইন্সপেকশন করে তখন অবশ্যই তাদের ডকুমেন্টগুলি দেখেছে। ডকুমেন্ট প্রপার রাখার দায়িত্ব তো ব্যাংকের। যেমন মনে করেন ব্যাংক বলছে যে এই ঋণের বিপরীতে পর্যাপ্ত সহায়ক জামানত গ্রহণ করা হয়েছে, এর সপক্ষে বাংলাদেশকে হয়তো করে দেখি সেই সহায়ক জামানতগুলোকে আপনাদের নামে মর্গেজ করা আছে কিনা। তারা সব কিছু ডকুমেন্ট ঠিক দেখেন, কিন্তু বাস্তবে দেখা গেলে আসলে ওই ধরনের কোনো জমিরই অস্তিত্ব নেই। সেই দায়ভার কিন্তু কখনো বাংলাদেশ ব্যাংকের উপর করতে হবে। আমরা ডকুমেন্ট দেখেছি এবং প্রপারলি মর্গেজ করা আছে, ঋণ আছে, এগুলো দেখেছি।